এভিডাইসি এর মতে মন্ত্রিপরিষদ শাসিত সরকার গড়ে ওঠে আইন বিভাগ ও শাসন বিভাগের একত্রীকরণের ভিত্তিতে এবং উভয়ের মধ্যেই সামঞ্জস্য বিধান করে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন নেতা, সংগঠন ও সরকার প্রধান। অধ্যাপক গ্রেভাস এর মতে সংসদীয় ব্যবস্থায় সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ওই সরকারের প্রভু বা প্রধান। মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। শাসন বিভাগ বা মন্ত্রিসভা জনগণের প্রতিনিধি সভা অর্থাৎ আইনসভার নিকট দায়ী থাকে বলে এই সরকারকে দায়িত্বশীল সরকারও বা রেসপন্সিবলি গভর্নমেন্ট বলা হয়ে থাকে। গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার প্রচলিত রয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থার গঠন। আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক সরকারগুলোকে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন ক্ষমতা ন্যস্ত থাকে মন্ত্রী পরিষদের উপর। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট দায়ী থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মূল কথা হলো এই যে শাসন বিভাগ এবং কার্যাবলীর জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকবে। বাংলাদেশে বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এই ব্যবস্থাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারও বলা হয়, কেননা মন্ত্রী পরিষদই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকে। শাসন ব্যবস্থার স্তম্ভ হল মন্ত্রী পরিষদ। বাংলাদেশের সংবিধানের ২য় পরিচ্ছেদে মন্ত্রী পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে ভিন্ন অনুচ্ছেদ রয়েছে। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। তাছাড়াও প্রয়োজনীয় সংখ্যক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়ে থাকেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তার পছন্দ ও প্রয়োজন মাফিক সংসদ সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। তবে জাতীয় সংসদ সদস্য নয় এমন ব্যক্তিকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা যায়। মন্ত্রিসভার মেয়াদ 5 বছর, কিন্তু প্রধানমন্ত্রী চাইলেই মন্ত্রিসভার রদবদল ও পুনর্গঠন করতে পারেন। মন্ত্রিসভার সদস্যগণ চাইলেই রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়। পরিশেষে বলা যায়, সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত হয়। তিনি প্রয়োজন ও পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা গঠন, যোজন বিয়োজন ও ভেঙে দিতে পারেন। আইন প্রণয়ন, মন্ত্রণালয় কাজের সমন্বয় সহ
সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ থেকে নেওয়া হয়। সংসদীয় সরকার, যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা। সরকার প্রধান মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবেন ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার প্রচলিত রয়েছে। সংসদীয় সরকারের গুণাবলী। সংসদীয় সরকার আধুনিককালে জনপ্রিয় শাসন ব্যবস্থা। এই সরকারের গুণাবলী নিম্নে আলোচনা করা হলো। 1. দায়িত্বশীলতা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ আইনসভার নিকট দায়ী থাকে, ফলে সরকার দায়িত্বশীল হয়ে ওঠে। নমনীয়তা। সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির, কেননা প্রয়োজন বোধে যে কোনো সময় সরকার মন্ত্রিসভার পরিবর্তন করতে পারে। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এটি গঠিত হয়। জনমতের উপর ভিত্তি করে শাসন পরিচালনা করে। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। সংসদীয় সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাশ করে নিতে পারে, কেননা মন্ত্রী পরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। সুষ্ঠু শাসন ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকায় এ সরকার ব্যবস্থা সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় সক্ষম। স্বেচ্ছাচারী বিরোধী। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার ক্ষমতা টিকে থাকা না থাকা নির্ভর করে আইনসভার আস্থা ও অনাস্থার উপর। মন্ত্রীগণ সংসদের আস্থা অর্জনের জন্য শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়, ফলে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠার আশঙ্কা দূর হয়। যোগ্য লোকের শাসন। অধ্যাপক লাস্কির মতে রাজনৈতিক অভিজ্ঞ এবং আইন পরিষদের প্রভাব বিস্তারে সক্ষম এমন সদস্যদের মন্ত্রিসভায় নিয়োগদানের ফলে সংসদীয় ব্যবস্থার যোগ্য লোকের শাসন কায়েম হয়। দ্রুত আইন প্রণয়ন। এ শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা নন, আইনসভারও নেতা, ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা অতি সহজে দ্রুত আইন প্রণয়ন করতে সক্ষম হয়। প্রশ্ন নাম্বার 16, আইনসভার গুরুত্ব হ্রাসের কারণ কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করে। আইন প্রণয়ন, আলোচনা ও বিতর্ক, সংবিধান প্রণয়ন ও সংশোধন, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, অর্থ নিয়ন্ত্রণ, প্রশাসনিক কাজ এবং কিছু কিছু বিচারমূলক কাজ আইন বিভাগ সম্পূর্ণ করে। আইন পরিষদ গণতন্ত্রকে অর্থবহ করে। আইন পরিষদের সদস্যগণ শাসন বিভাগকে জবাবদিহি করতে বাধ্য করে, প্রশাসনকে গণমুখী করে তোলে। তবে বর্তমান আইন বিভাগের ক্ষমতা
অনেকাংশে হ্রাস পেয়েছে। কল্যাণমূলক রাষ্ট্রের আবির্ভাব, দলীয় ব্যবস্থা, প্রত্যাবৃত্ত ক্ষমতা বলে আইন প্রণয়ন, শাসন বিভাগের আইন পরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতা, শাসন বিভাগের অধ্যাদেশ জারির ক্ষমতা প্রভৃতি কারণে আইন পরিষদের ক্ষমতা হ্রাস পেয়েছে এবং আনুপাতিক হারে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নিম্নলিখিত কারণে বর্তমান আইন পরিষদের গুরুত্ব হ্রাস পেয়েছে। রাষ্ট্রের কাজ বৃদ্ধি। বর্তমানকালে পুলিশি রাষ্ট্রের পরিবর্তে কল্যাণকামী রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে। শাসন বিভাগ এ সমস্ত কল্যাণমূলক কাজ করার ফলে শাসন বিভাগের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ফলে যোগ্য রাজনীতিবিদগণ শাসন বিভাগীয় পদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। এতে শাসন বিভাগের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং আনুপাতিক হারে আইন পরিষদের গুরুত্ব হ্রাস পাচ্ছে। আইন প্রণয়নে জটিলতা। আইন প্রণয়নের জটিলতার কারণে আজকাল শাসন বিভাগ বা বিশেষজ্ঞগণ আইন প্রণয়ন করেন, সদস্যগণ অনুমোদন দান করেন মাত্র। এতেও আইন পরিষদের গুরুত্ব হ্রাস পেয়েছে। দলীয় ব্যবস্থা। দলীয় ব্যবস্থার কারণে মন্ত্রীদের আইন পরিষদের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সদস্যগণ মন্ত্রীগণকে অন্ধভাবে সমর্থন দান করেন। এতে মন্ত্রী পরিষদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং আইন পরিষদের গুরুত্ব হ্রাস পেয়েছে। শাসন বিভাগের হাতে অধ্যাদেশ জারির ক্ষমতা। শাসন বিভাগ অধ্যাদেশ জারি করে আইনসভার ক্ষমতা হ্রাস ও কার্যক্রমকে স্থগিত করতে পারে। এতে আইন পরিষদের গুরুত্ব হ্রাস পায়। শাসন বিভাগের আইন বিভাগ ভেঙে দেওয়ার ক্ষমতা। মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রীর আইন পরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতার কারণে আইন পরিষদের মন্ত্রিসভার অনুগত সংস্থায় পরিণত হয়েছে। চাপ প্রয়োগকারী সংস্থার চাপ। চাপ প্রয়োগকারী সংস্থাগুলোর চাপের মুখে আইন পরিষদ আইন প্রণয়নে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। এতে তাদের স্বাধীন সত্তা খর্ব হয়ে থাকে। উপরিউক্ত কারণসমূহের জন্য বর্তমানকালে আইন পরিষদের গুরুত্ব ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবুও একথা বলা যায় যে নির্বাচক মণ্ডলীর সমর্থন থাকলে আইন পরিষদকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা শাসন বিভাগের পক্ষে সম্ভব নয়। এখন আমরা আলোচনা করব প্রশ্ন নাম্বার 17 নিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় রুলস অফ প্রসিডিউর এর গুরুত্ব সংক্ষেপে লিখুন ও কার্যপ্রণালী বিধির বৈশিষ্ট্য লিখুন। কার্যপ্রণালী বিধি, রুলস অফ প্রসিডিউর। জাতীয় সংসদের কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করার জন্য রুলস অফ প্রসিডিউর প্রণয়ন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 75 অনুচ্ছেদের 1 দফার ক উপদফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 1 এপ্রিল 1973 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি প্রণয়ন করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালীর বিধি প্রণীত হওয়ার পর তা 2006 সাল পর্যন্ত মোট 10 বার সংশোধিত হয়েছে। কেন কার্যপ্রণালী বিধি প্রণয়ন করা হয়েছে? কিভাবে সংসদ আহ্বান, স্থগিত ও ভেঙে দেওয়া যায়? কিভাবে সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন? স্পিকারের
ও ডেপুটি স্পিকারের নির্বাচিত হন। সংসদে প্রশ্ন উত্থাপন পদ্ধতি, সংসদ সদস্যদের পালনীয় বিধি প্রভৃতি সম্পর্কে কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নির্দেশনা থাকে। সংসদ কর্তৃক কার্যপ্রণালী বিধি রুলস অফ প্রসিডিউর দ্বারা সংসদের কার্যপদ্ধতি নির্ধারিত হয়। এ বিধির 2য় অধ্যায়ে সংসদ আহ্বান, স্থগিতকরণ ও ভঙ্গকরণ, সদস্যবৃন্দের আসন ব্যবস্থা, শপথ ও তালিকা সংক্রান্ত বিধান। 3য় অধ্যায়ে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সংক্রান্ত বিধান। 4র্থ অধ্যায়ে স্পিকার ডেপুটি স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সংক্রান্ত বিধান। 5ম অধ্যায়ে সংসদের বৈঠক। 7ম অধ্যায়ে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 8ম অধ্যায়ে সংসদের প্রশ্ন উত্তর। 13তম অধ্যায়ে আইন প্রণয়ন। 14তম অধ্যায়ে সংবিধান সংশোধন। 16তম অধ্যায়ে আর্থিক বিষয়াবলী সংক্রান্ত কার্যপদ্ধতি ইত্যাদি বিষয়ক বিধিবিধান এই কার্যপ্রণালী বিধিতে বর্ণনা করা হয়েছে। কার্যপ্রণালী বিধির গুরুত্ব ও বৈশিষ্ট্য। কিছু গুরুত্বপূর্ণ ধারা। 1. শপথ। সংসদ সদস্যদের শপথের কথা বলা হয়েছে। সংবিধানের 3য় তফসিল আর কিভাবে শপথ পড়াতে হবে তার বিস্তারিত আলোচনা আছে 5 নং বিধিতে। 2. কোরাম। বিধি নং 304-এ এই কোরাম নিয়ে বলা হয়েছে। এই অনুচ্ছেদে 60 জন সদস্য উপস্থিত না থাকলে জাতীয় সংসদে কোরাম পূরণ হবে না। 3. স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন ও কার্যাবলী। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে 8, 9 এবং 14 নং বিধিতে। সদস্যদের বহিষ্কার ও অপসারণ। 15, 16 নং বিধি দ্বারা অসদাচরণের জন্য কোনো সংসদ সদস্যকে বহিষ্কার এবং অপসারণ করা যায়। কার্য সম্পাদনের জন্য সময় বরাদ্দ। সংসদের কার্য সম্পাদনের জন্য সময় বরাদ্দ দেওয়া হয় 25 নং বিধি দ্বারা। বৃহস্পতিবার সরকারি বিল উপস্থাপন করার জন্য নির্ধারিত করা আছে। তারকা চিহ্ন প্রশ্ন। বিধি 44 অনুসারে কোনো সদস্য দ্বারা প্রশ্নের জন্য মৌখিক উত্তর চাইলে তিনি প্রশ্নটিকে তারকা চিহ্নের দ্বারা চিহ্নিত করবেন। বিল কিভাবে আইনে পরিণত হয়। কিভাবে বিল আইনে পরিণত হয় তা বর্ণনা করা হয়েছে বিধি 72 থেকে 75-এ। 8. সংসদীয় কমিটি ব্যবস্থাপনা সম্পর্কিত বিধি। বিধি নং 187 থেকে 266 অনুসারে কিভাবে সংসদীয় কমিটি ব্যবস্থাপনা চলবে তার নির্দেশনা দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 9, কমিটি সম্পর্কিত বিধি। বিধিগুলোতে সরকারি হিসেবে কমিটি, অনুমতি হিসেবে কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটি নিয়ে আলোচনা করেছে 233 থেকে 238 নং বিধিতে। রাষ্ট্রপতির অভিশংসন পদ্ধতি। বিধি নং 162 অনুসারে রাষ্ট্রপতির অভিশংসন ও অসামর্থ্যের কারণে তার অপসারণ পদ্ধতির আলোচনা করা হয়েছে। প্রশ্ন নাম্বার 11, সংসদ সদস্যদের গ্রেপ্তার। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে সংসদ এলাকায় সংসদ সদস্যদের গ্রেপ্তার করতে পারবেন না। এ বিষয়ে স্পিকারের অনুমতি লাগবে। বিধি নং 172। কার্যপ্রণালী বিধি হচ্ছে জাতীয় সংসদ পরিচালনার মূল দলিল। সংসদ কিভাবে পরিচালিত হবে তার সব কিছুই এই বিধিতে বর্ণনা করা আছে। আনুপাতিক প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন কি? বাংলাদেশের জাতীয় সংসদ একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের 300টি একক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন সংসদ নির্বাচিত হন এবং তাদের দ্বারা আনুপাতিক সংসদে
এবং তাদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে 50 জন মহিলা সদস্য নির্বাচিত হন। অনুচ্ছেদ 65 সংরক্ষিত আসন কিভাবে বন্টন করা হয়। সংবিধান অনুসারে বর্তমানে 50টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। সংসদের আসনের সংখ্যানুপাতে নির্ধারিত এই মহিলা আসনে রাজনৈতিক দল বা জোটগুলো তাদের নির্ধারিত আসনের জন্য একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা বিনা ভোটে নির্বাচিত হন। আসন বন্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত আসনে মহিলা সদস্যের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। তারা কেবল দলীয় বা জোটের সদস্য হিসাবে পরিচিত হবে। এক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিত হবে। সংবিধান অনুসারে বর্তমানে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50। এই 50 সংখ্যাকে 300 দেশের নির্বাচনী এলাকা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে কোনো দল বা জোটের যে সংখ্যক সদস্য বা শপথ নিয়েছেন তা দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যাবে সেই সংখ্যক মহিলা সদস্য হবে ওই দল বা জোটের। গুণফল ভগ্নাংশ হলে সেক্ষেত্রে 0.5 বা তার থেকে বেশি সংখ্যকের জন্য একটি আসন পাওয়া যাবে। অবশ্য এক্ষেত্রে বণ্টিত আসন সংখ্যা মোট আসনের থেকে বেড়ে গেলে ভগ্নাংশের হিসাবে হেরফের হতে পারে। আইনে কোনো কোনো ক্ষেত্রে লটারির বিধানও রয়েছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে এবার জাতীয় পার্টি সংসদে 22টি আসন পেয়েছে। এ হিসাবে এ দলটির 4টি সংরক্ষিত মহিলা আসন পাওয়ার কথা। 50/300 সমান 0.1667। এরূপ 22 গুণ 0.1667 গুণ করলে আমরা 3.67 পাই। এ হিসাবে আওয়ামী লীগ এককভাবে 43 জন মহিলা সংসদ সদস্য পাওয়ার কথা। অবশ্যই অন্য কোনো দল বা স্বতন্ত্র সংসদ সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হলে এই সংখ্যা বেড়ে যাবে। এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের মিত্র গণফোরাম ও 8টি আসনে বিজয়ী হয়ে সংরক্ষিত আসনে একজন মহিলা সংসদ সদস্য পাওয়ার কথা। তবে এই দলটির সদস্যরা এখনও শপথ গ্রহণ না করায় তাদের ক্ষেত্রে আপাতত এটি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে আসন বন্টনে বিএনপি যে সংখ্যক মহিলা সদস্য পাওয়ার কথা সেগুলো বাদ রেখেই অন্যগুলোতে ভোট হবে। প্রশ্ন নাম্বার 19 মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদের মধ্যে পার্থক্য কী? মন্ত্রিসভা সংবিধানের অনুচ্ছেদ 55(1) অনুসারে মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি যেরকম মন্ত্রীদের চাইবেন সেরকম মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রী পরিষদ অনুচ্ছেদের 56(1) অনুসারে মন্ত্রী পরিষদ গঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ইচ্ছানুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হবে। সহজে বললে পূর্ণ মন্ত্রীদের নিয়ে গঠিত হয়ে মন্ত্রিসভা, ইংরেজি ক্যাবিনেট, আর পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়ে গঠিত হয় মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার। এখন আমরা আলোচনা করব প্রশ্ন নাম্বার 20 নিয়ে। আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য লিখুন। আইন ও অধ্যাদেশ যখন সংসদে কোনো বিল প্রস্তাব আকারে পাশ হয় তাকে আইন বলে। আর অধ্যাদেশ যখন জাতীয় সংসদে অধিবেশন থাকে না অথবা সংসদ ভেঙে যায় তখন মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে যে আইন প্রণয়ন করেন তা অর্ডিন্যান্স নামে পরিচিত। সংসদের বাইরেও আইন প্রণীত হতে পারে, যেমন প্রথা, রীতিনীতি, আদেশ, বিধি ইত্যাদি। অধ্যাদেশ একমাত্র রাষ্ট্রপতি প্রণয়ন করে। আইন কার্যকর করতে রাষ্ট্রপতির
অনুমোদন লাগে। অধ্যাদেশ রাষ্ট্রপতি নিজেই প্রণয়ন করে বলে অনুমোদনের প্রয়োজন হয় না। সংসদ আইন পাশ করার পর রাষ্ট্রপতি তা বাতিল করতে পারেন না। অধ্যাদেশ পরবর্তীতে সংসদে অনুমোদন না করলে তা বাতিল হয়ে যায়। এখন আমরা আলোচনা করব প্রশ্ন নাম্বার 21 নিয়ে। ল মেকিং প্রসিডিউর বা আইন প্রণয়ন প্রক্রিয়ার একটি বিল কিভাবে আইনে পরিণত হয় আলোচনা করুন। আইন প্রণয়ন প্রক্রিয়া সংসদের মাধ্যমে আইন প্রণয়নের বিষয়টি 1773 সাল পর্যন্ত এদেশে মানুষের কাছে অপরিচিত ছিল। ব্রিটিশ পার্লামেন্টে 1773 সালে গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে বিধি প্রণয়নের ক্ষমতা এবং 1883 সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টের পদ্ধতি অনুসরণ করে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করেন। 1861 সাল থেকে শুরু করে 1947 সালে ভারতে ব্রিটিশ শাসন অবসানের পূর্ব পর্যন্ত কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদে যথাক্রমে কেন্দ্রীয় ও প্রাদেশিক বিষয়ে আইন প্রণয়ন করে আসছিল। পরবর্তী সময়ে 1971 সাল পর্যন্ত শাসনতন্ত্রের অধীনে নির্বাচিত সংসদ আইন পাশ করত। 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের শাসনতন্ত্র বলবৎ হবার পর আইন প্রণয়নের জন্য ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচিত হয়। আইন প্রণয়ন বলতে সাংবিধানিক কোনো কর্তৃপক্ষ কর্তৃক বা এরূপ কর্তৃপক্ষের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অধস্তন কোনো কর্তৃপক্ষ কর্তৃক সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্য থেকে আইন তৈরিকে বোঝায়। প্রায় সব বিল উত্থাপন করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খুব অল্প সংখ্যক বেসরকারি সদস্যের বিল সংসদীয় বিধিবিধান অনুযায়ী সংসদের কোনো সদস্য দ্বারা উত্থাপন করা হয়। আইনের খসড়া প্রস্তাবকে বিল বলা হয়। প্রত্যেকটি বিল কতিপয় দফা, ক্লোজ, উপদফায় সাবক্লোজ বিভক্ত থাকে। বিলটি আইনে পরিণত হওয়ার পর ইহাকে স্ট্যাটিউট বলে এবং এগুলোকে ধারায় বা সেকশনে পরিণত হয় এবং উপদফাগুলো উপধারায় বা সাবসেকশনে পরিণত হয়। যে সকল বিল মন্ত্রীগণ কর্তৃক সংসদে উত্থাপিত হয় তাদেরকে সরকারি বিল বলা হয় এবং যেসব বিল সংসদের যে কোনো সাধারণ সদস্য মন্ত্রী ব্যতীত কর্তৃক উত্থাপিত হয় তাদেরকে বেসরকারি বিল বলে। কোনো সাধারণ সদস্য বেসরকারি বিল উত্থাপন করতে চাইলে তাকে সংসদ সচিবের নিকট 15 দিনের লিখিত নোটিশ দিতে হবে এবং উক্ত নোটিশের সাথে বিলের প্রতিলিপি দিতে হবে। পক্ষান্তরে সরকারি বিল উত্থানের ক্ষেত্রে মন্ত্রীদেরকে 7 দিনের নোটিশ দিতে হয়। অবশ্য স্পিকার ইচ্ছা করলে উক্ত সময় 7 দিন আরও কমিয়ে দিতে পারেন। সংসদ কার্যপ্রণালীর বিধি নং 72 ও 75। শুধু বৃহস্পতিবারই বেসরকারি বিল সংসদে উত্থাপন করা যায়। সুতরাং সরকারি বিল বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন সংসদে উত্থাপন করা যায়। সংসদে কার্যপ্রণালীর বিধি নং 74-1, 75-3 ও 24। সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা সংক্রান্ত নথিপত্র তৈরি করেন এবং একটি প্রাথমিক বিলের খসড়া তৈরি করে সারাংশ সহ বিলের খসড়া ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদনের জন্য ক্যাবিনেট ডিভিশনে প্রেরণ করা হয়। ক্যাবিনেটের অনুমোদনের পর যে মন্ত্রণালয় এই বিল উত্থাপন করেছে সেই মন্ত্রণালয়কে বিলের চূড়ান্ত খসড়া তৈরি করার নির্দেশ দেওয়া হয় এবং ক্যাবিনেট তা বিবেচনা করে দেখেন। তারপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উদ্যোক্তা মন্ত্রণালয়ের অনুরোধে হয় এবং একটি চূড়ান্ত খসড়া বিল তৈরি করবে, নয়তো খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। তারপর চূড়ান্ত খসড়া বিল অথবা খতিয়ে দেখা বিল
উদ্যোক্তা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয় এবং অনুমোদন প্রাপ্তির পর এটাকে সংসদে সচিবালয়ে পাঠানো হয়। আইন বিচার ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের কাছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ড্রাফট বিল পরীক্ষা নিরীক্ষার জন্য ল কমিশনে পাঠাতে পারে এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বিলটি কমিশনের পরামর্শ অনুযায়ী পরিমার্জন করা হয়। এ বিলটি উদ্যোক্তা মন্ত্রণালয়ের নিকট পাঠানোর আগে এ কাজ সম্পূর্ণ করা হয়। কোনো অর্থ বিল, যেটাকে আমরা বলছি কর ধার্যের প্রস্তাব, সরকারি তহবিল থেকে ব্যয় অথবা অন্যান্য আর্থিক বিষয় রাষ্ট্রপতির অনুমোদন ব্যতি রেখে জাতীয় সংসদে উপস্থাপন করা যায় না। একটি বিলকে আইনে পরিণত করতে হলে নিম্নের পর্যায়গুলো অতিক্রম করতে হয়। 1. বিল উত্থাপন ও ইহার প্রথম পাঠ। মহামান্য রাষ্ট্রপতির সুপারিশের পর স্পিকার বিলটিকে সংসদে উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেন। বিলটি সংসদে উপস্থাপনের পর সংশ্লিষ্ট মন্ত্রী সংসদ সদস্যদের এই বিলের কপি প্রদান করেন। বিল উপস্থাপনের তথা বিলটির শিরোনামে পাঠের মধ্য দিয়েই প্রথম পাঠ ফার্স্ট রিডিং শেষ হয়ে যায়। দ্বিতীয় পাঠ সেকেন্ড রিডিং সাধারণ আলোচনা ও বিতর্ক। তারপর এ বিলটির উপর বিশদ আলোচনার জন্য আরেকটি তারিখ ধার্য করা হয়, যাকে বিলের সেকেন্ড রিডিং বলে অভিহিত করা হয়। এ পর্যায়ে বিলের উপর আলোচনা হতে পারে অথবা একটি স্থায়ী কমিটি অথবা বাছাই কমিটির কাছে পাঠানো অথবা জনমত যাচাইয়ের জন্য প্রচার করা যেতে পারে। কমিটি রিপোর্ট সহ বিলটিকে সংসদে পাঠাবে। এরকম রিপোর্ট সহ বিলটি বিবেচনার জন্য রাখা হয়। বিলটি গৃহীত হলে স্পিকার ভোটের জন্য সংসদে পেশ করেন। বিলটিতে যদি কোনো সংশোধনী আনার প্রস্তাব করা হয় এবং ভোটে দেওয়া হয়, তখন সংশোধিত বিলটি সংসদে বিবেচনার জন্য পেশ করা হয়। 1. প্রথম পর্যায় বিল উত্থাপন ও ইহার প্রথম পাঠ। 2. দ্বিতীয় পর্যায় দ্বিতীয় মাঠ। 3. তৃতীয় পর্যায় কমিটি পর্ব। 4. চতুর্থ পর্যায় রিপোর্ট পর্ব। 5. পঞ্চম পর্যায় বিলের উপর বিস্তারিত আলোচনা। 6. ষষ্ঠ পর্যায় তৃতীয় পাঠ। 7. সপ্তম পর্যায় রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি। অনুশীলনী 80 দ্রষ্টব্য। দেখো 3 নম্বর হচ্ছে কমিটি পর্যায়। কমিটিতে কোনো বিল প্রেরিত হলে উক্ত কমিটিতে বিল নিয়ে ব্যাপক আলোচনা হয়। কমিটি বিলের নীতি ও উদ্দেশ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু বিলের বিভিন্ন অংশের সংশোধনীর জন্য প্রস্তাব উত্থাপন করতে পারে। কমিটি গ্রহণ করতে পারে এবং সরকারের কাছে প্রয়োজনীয় দলিল ও তথ্য তলব করতে পারে। কমিটি সংসদ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিল সংক্রান্ত রিপোর্ট তৈরি করে। রিপোর্ট পর্যায় বিচার বিবেচনার পর কমিটি রিপোর্ট করেন এবং কমিটির চেয়ারম্যান ইহা সংসদে পেশ করেন। এখন কমিটির রিপোর্ট ও সংশোধিত বিল গেজেট প্রকাশ করা হয়। ইহার পর ভারপ্রাপ্ত সংসদ সদস্য প্রস্তাব করেন যে কমিটি কর্তৃক প্রেরিত বিল বিচার বিবেচনার জন্য গৃহীত হোক। উপস্থিত বা ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন পেলে বিলটি সংসদে আলোচনার জন্য গৃহীত হয়।
রিপোর্ট পর্যায় বিচার বিবেচনার পর কমিটি রিপোর্ট রচনা করে এবং কমিটির চেয়ারম্যানই ইহা সংসদে পেশ করেন। এখন কমিটির রিপোর্ট ও সংশোধিত বিল গেজেট প্রকাশ করা হয়। ইহার পর ভারপ্রাপ্ত সংসদ সদস্য প্রস্তাব করেন যে কমিটি কর্তৃক প্রেরিত বিল বিচার বিবেচনার জন্য গৃহীত হোক। উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন পেলে বিলটি সংসদে আলোচনার জন্য গৃহীত হয়। বিলের উপর আলোচনা সংসদ কর্তৃক আলোচনার জন্য গৃহীত হওয়ার পর নির্ধারিত দিনে বিলের উপর দফাহারি আলোচনা শুরু হয়। বিল অনুমোদনের এই পর্যায়ে সংশোধনী প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের মাধ্যমে সুদীর্ঘ আলোচনার পর প্রস্তাবিত বিলের প্রতিটি দফা ও আনীত সংশোধনীর উপর ভোট গ্রহণ করা হয়। তৃতীয় পার্ট, সেকেন্ড রিডিংয়ের পর যদি কোনো বিল পাস হয় তাহলে একে থার্ড রিডিং বলা হয়। কোনো বিল পাস হতে হলে উপস্থিত সংসদ সদস্যদের অধিকাংশের ভোটের প্রয়োজন। বিল পাস হওয়ার পর স্পিকার এতে স্বাক্ষর দান করেন। এরপর বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য ইহাকে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করতে হবে। রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দেবেন। যদি সম্মতি দেন তাহলে সাথে সাথে বিলটি আইনে পরিণত হবে। রাষ্ট্রপতির সম্মতির পর বিলটি জাতীয় সংসদের একটি আইন হিসাবে সরকারি গেজেটে ছাপা হয়। রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য বিলটি সংসদে ফেরত পাঠাতে পারেন। এভাবে ফেরত আসলে পুনরায় বিলের উপর প্রস্তাব উত্থাপিত হবে এবং গৃহীত হলে তাতে সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরিত হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দিবেন, নতুবা 7 দিন পরে তার সম্মতি ব্যতিকে রেখে ইহা আইনে পরিণত হবে। অনুশীলনী 80 দ্রষ্টব্য। যখন জাতীয় সংসদের অধিবেশন থাকে না অথবা সংসদ ভেঙে দেওয়া হয়, রাষ্ট্রপতির যদি প্রতীয়মান হয় এমন একটি অবস্থা বিরাজ করছে যার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারেন যা সরকারি গেজেটে মুদ্রিত হয়। এই অধ্যাদেশের আইনের সমপরিমাণ ক্ষমতা থাকে, কিন্তু এই অধ্যাদেশ শাসনতন্ত্রের পরিপন্থী হতে পারে না। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে যদি এ অধ্যাদেশ অনুমোদিত না হয়, সেক্ষেত্রে 30 দিন অতিবাহিত হওয়ার পর অধ্যাদেশের কোনো কার্যকারিতা থাকে না। এ ধরনের সমাদিষ্ট আইনকে রুল অথবা রেগুলেশন অথবা অর্ডার বলা হয়। এ ধরনের রুল, রেগুলেশন বা অর্ডার মূল আইন অথবা অধ্যাদেশের পরিপন্থী হতে পারে না। অনুরূপভাবে জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত কোনো অধ্যাদেশ অথবা আইন শাসনতন্ত্রের পরিপন্থী হতে পারে না। দেখো, অ্যাক্ট। যখন কোনো আইন পার্লামেন্টে পাশ হয় তাকে অ্যাক্ট বলে। যখন এই অ্যাক্ট মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি পায় তাকে অ্যাক্ট অফ পার্লামেন্ট বা সংসদের আইন বলা হয়। আদেশ। সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন বলে দেশ পরিচালনা করেন তা অর্ডার নামে পরিচিতি। উদাহরণ: গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। অর্ডানেন্স। যখন জাতীয় সংসদে অধিবেশন থাকে না অথবা সংসদ ভেঙে যায় তখন মহামান্য রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন প্রণয়ন করেন তা অর্ডিন্যান্স নামে পরিচিতি। যেমন ভূমি সংস্কার অধ্যাদেশ 1994। দেখো, বিধি। যে সমস্ত বিধান সংবিধান ও অ্যাক্টকে কার্যকর করার জন্য প্রণয়ন করা হয় তাকে বিধি বলে। পার্লামেন্ট কর্তৃক তৈরি বিলের উদাহরণ:
রুলস অফ প্রসিডিউর 1974, রুলস অফ বিজনেস 1996, সচিবগণ কর্তৃক তৈরি বিলের উদাহরণ পরিবেশ আইন বিধিমালা 1997। প্রবিধান বা রেগুলেশন, যখন কোনো কর্তৃপক্ষ পার্লামেন্ট কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে অভ্যন্তরীণ বিষয় আইন প্রণয়ন করে তাকে রেগুলেশন বলা হয়। যেমন পুলিশ কর্তৃপক্ষ প্রণয়ন করেছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943। সাধারণত পুলিশের আইজিপি মহোদয় সরকার বা পার্লামেন্ট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে রেগুলেশন প্রণয়ন করে। উপ আইন বা ল, যখন কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান তার আওতাধীন এলাকা পরিচালনার জন্য নিজের আইন প্রণয়ন করে সে আইন উপ আইন নামে পরিচিত। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘোষণা করলো রাত 9টায় মেয়েদের হল বন্ধ হবে। আমরা আগামী ক্লাসে 22 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।